আজকে আমাদের পাঠ্য বিষয় হলো যার নাম টিচার। আমি বেশি কথা বলবো না, কারণ নিশ্চয়ই এটা মানে ছোট গল্প আর নিহাতে সাইজে ছোট। ঠিক আছে, তো এই যে ছোট গল্পটি তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে। যতক্ষণ না ভালো করে পড়বে ততক্ষণ কিন্তু অ্যান্সার করতে পারবে না, এবং খুব সহজ, খুব ক্ষীণ একটা ছোট গল্প। আমি বরাবরই বলি যে তোমরা যখন কোনো ছোট গল্প বা কোনো টেক্সট, উপন্যাস বা কাব্য কবিতা পড়বে, তো অবশ্যই কিন্তু সেটা বারবার পড়বে, মিনিমাম 3 বার 4 বার কিন্তু পড়বে। এই 3 4 বার না পড়লে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমাদের যে ছোট গল্পটি, আমরা জানি যে ছোট গল্পটির নাম হলো টিচার, আর গল্পের লেখাও হলো মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কিন্তু এই টিচার গল্প আলোচনা করতে গিয়ে প্রসঙ্গত আমাদের বেশ কিছু জিনিস বলতে হয়। আসলে টিচার গল্পের যে মুখ্য বিষয়বস্তু, এই মুখ্য বিষয়বস্তুর সঙ্গে আমাদের যে বর্তমান সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষা ব্যবস্থার যে প্রেক্ষাপট রয়েছে তা কিন্তু অনেকটাই মিলে যায়। তো গল্পটা পড়তে গিয়ে আমি অবাক হয়ে যাই, যে সময় মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি রচনা করেছিলেন, অর্থাৎ গল্প লিখেছিলেন, সেই সময়ে শিক্ষা ব্যবস্থার বা শিক্ষকদের যে কী চরম দুর্বিষহ অবস্থা ছিল, আর বর্তমানে অর্থাৎ আমাদের এই যে 2025 সালে এসেও যে শিক্ষা ব্যবস্থার আর শিক্ষকদের যে কী দুর্বিষহ অবস্থা, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকের এই গল্পটি পড়া আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু যথেষ্টই প্রাসঙ্গিক। ঠিক আছে, তো আমরা গল্প পড়ার আগেই মানিক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের যে গল্পকার, তার সম্পর্কে আমরা ছোট কিছু বিষয় জেনে নেব। তার আগে আমরা দেখে নেব যে আমরা যে আজকে ছোট গল্পটি পড়ছি তার নাম হলো টিচার। ঠিক আছে, চলো নেক্সট পেজে রয়েছে আমাদের। তোমরা যারা পড়ছো বা তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো, তাদের উদ্দেশ্যে কিন্তু বলা যে আমাদের বৈঠক এডুকেশন ইনস্টিটিউশনে কিন্তু ইউজিসি নেট এবং জিআরএফ নেট সেটের ক্লাস অলরেডি চলছে। ঠিক আছে, অনেক অল সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন অফলাইন ক্লাস চলে, রেকর্ডেড ক্লাস রয়েছে, এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা আমাদের ক্লাস হয়, পিডিএফ এন্ড প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস আমরা তোমাদের দিয়ে থাকি, আনলিমিটেড মক টেস্ট হয়, 12 মান্থসের কোর্স ডিউরেশন এটা আমাদের এনটিএ নেটের ক্ষেত্রে, এবং তোমাদের যে পিএসসি বা এসএলএসটির ক্ষেত্রে সেটা কিন্তু 6 মান্থস, তোমরা সেটা জানো, এবং 24x7% গাইডেন্স, অর্থাৎ সবার জন্য সবসময় আমাদের হেল্পলাইন নাম্বার খোলা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএলএসটির ক্ষেত্রে আমাদের সমস্ত সাবজেক্টের অ্যাডমিশন চলছে, বাংলা, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, এডুকেশন। ঠিক আছে, এরকম আরও অনেক সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এসএলএসটির ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছো তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে কিন্তু ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ছোট গল্প, এই মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আর এক নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তোমরা জানো যে বাংলা সাহিত্যে অর্থাৎ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে হয়ে ওঠেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং কথা সাহিত্যে জায়গাকরণের শ্রেষ্ঠত্ব। তো তোমরা এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ সকলেই জানো যে পরীক্ষা আমাদের পিএসসিতে যে লেভেলে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু আসবে। ঠিক আছে, তো বাংলা সাহিত্যে তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত। প্রশ্ন আসতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেক নাম কি, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার করতে হবে কিন্তু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মনে থাকবে। ঠিক আছে, দেখো কিছু প্রেক্ষাপট দেখো। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় সময়ে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে নতুন বৈপ্লবিক ধারা সূচিত হয়, তাদের মধ্যে কিন্তু তিনিও একজন। তাহলে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যে সময়টা, যে আমাদের চরম একটা বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই সময়কালীন অবস্থায় কিন্তু আমাদের গল্পের প্রেক্ষাপট, অর্থাৎ টিচার গল্পের প্রেক্ষাপট। তো এই যে বিশ্বযুদ্ধ চলাকালীন সময়, ঠিক আছে, তো এই সময়ের আমাদের প্রেক্ষাপটে গল্পের টিচারদের অবস্থা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং আরও নানা প্রাসঙ্গিক দিকের অবস্থাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। মানিক তার ছোট জীবনে কালজয়ী অসংখ্য লেখা রেখে গেছেন। মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ, ফ্রয়েডের মনস্মর সমীকরণ এবং তার পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইচ্ছিকতার মতো অসংখ্য তিনি লেখক প্রকাশ করেছেন, এবং সেগুলো আমাদের কথা সাহিত্যে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো বেসিক ইনফরমেশন তোমরা কিন্তু দেখে রাখবে, তোমাদের মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 1908 সালের 11 মে, তারিখটা অবশ্যই মনে রাখবে যে 1908 সালের 11 মে ভারতের বিহারের সাঁওতাল পরগনার বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে কিন্তু জন্মগ্রহণ করেন এই মানিক বন্দ্যোপাধ্যায়, মনে থাকবে অবশ্যই। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জায়গা যে 1908 সালের 19শে মে তিনি কিন্তু ঝাড়খণ্ডের দুমকায় জন্মগ্রহণ করেন। ঠিক আছে,
তার প্রকৃত নাম কি, যেটা প্রথমেই বললাম যে তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাকনাম কি, ডাকনাম মানিক। ঠিক আছে, মনে থাকবে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো। 1926 সালে মানিক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং 1928 সালে বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ থেকে কিন্তু আইএসই পরীক্ষায় উত্তীর্ণ হন। ঠিক আছে, এবং পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিত বিষয়ে তিনি কিন্তু অনার্স কমপ্লিট করেন। ঠিক আছে, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশি কিছু তথ্য আমরা দিয়ে দিলাম। এখানে আরও কিছু রয়েছে দেখো। 1943 সালে কয়েক মাস একটা সরকারি পদে তিনি অধিষ্ঠিত ছিলেন এবং জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেছেন 40টার বেশি উপন্যাস এবং 300টি বেশি কিন্তু ছোট গল্প। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাছি সমস্ত কিন্তু আমাদের খুব 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 ইম্পর্টেন্ট। এবং আমাদের যে প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ আমার যুদ্ধকালীন যে প্রেক্ষাপট রয়েছে, সেই সময়কার যে উপন্যাসগুলো রয়েছে তার মধ্যে অতসীমামি, এই সমস্ত উপন্যাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তারপরে যে ডিটেলসটা রয়েছে তোমরা মোটামুটি দেখে নেবে। আমরা চলে আসি আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত শ্রেষ্ঠ গল্প বা উপন্যাস রয়েছে সে সম্পর্কে হালকা কিছু ডিসকাশন থাকবে। ঠিক আছে, প্রথম কি রয়েছে দেখো, প্রথম রয়েছে পুতুল নাচের ইতিকথা। এই পুতুল নাচের ইতিকথা প্রকাশিত হয় 22শে মে 1936 সালের জ্যৈষ্ঠ সংখ্যায়, বাংলা 1943 সাল। এই সালগুলো কিন্তু মনে রাখবে। দেখো, টিচার গল্প পড়তে গেলে কিন্তু অবশ্যই তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশ ভালো করে জানতে হবে এবং ভালো করে জানলেও কিন্তু তোমাদের এই যে সময়গুলো রয়েছে, অর্থাৎ পুতুল নাচের ইতিকথা, তার যে উপন্যাসগুলো রয়েছে, পদ্মা নদীর মাঝি, এই সম্পর্কেও কিন্তু তোমাদের বেশ ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো তাহলে পুতুল নাচের ইতিকথা আমরা দেখলাম 22শে মে 1936 সাল। কী নিয়ে লেখা? পূর্ববঙ্গের পটভূমিতে লেখা সামাজিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ঠিক আছে, মনে রাখবে কিসের পটভূমিতে লেখা? পূর্ববঙ্গের পটভূমিতে লেখা। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে পদ্মা নদীর মাঝি, যেটা 12ই জুলাই 1936 আষাঢ় সংখ্যায় প্রকাশিত। ঠিক আছে, 12ই জুলাই 1936 আষাঢ়, বাংলা 1943 বঙ্গাব্দে প্রকাশিত। এটিও একটি আঞ্চলিক উপন্যাস। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসাবেও কিন্তু এটি স্বীকৃত। কোনটি? আমাদের পদ্মা নদীর মাঝি। ওকে, তারপরে দেখো জননী। জননী 12ই মার্চ 1935 ফাল্গুন 1341 বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত। এটি একটা আমাদের মনস্তাত্ত্বিক উপন্যাস। এই সমস্ত যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই ইনফরমেশনগুলো কিন্তু সবাইকে মোটামুটি করে জানতে হবে। তারপর রয়েছে চিন্তামণি, তারপর রয়েছে মাটি ঘেঁষা মানুষ, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটি একটি অসমাপ্ত উপন্যাস। প্রশ্নে আসতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস কোনটি। তো সেক্ষেত্রে তোমাদের এই যে বেসিক ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো, তারপর আমাদের মূল গল্প। তাহলে আমি প্রথমেই বললাম যে আমাদের যে আজকের মূল গল্প সেটি হলো টিচার। ওকে, টিচার গল্পের কোন পত্রিকায় প্রকাশিত? আজকে আমি ধরো তোমাদের যেটা পড়াচ্ছি, আজকে আমাদের টোটাল গল্পের যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু তোমাদের ক্লাস শেষে প্রত্যেকটা, আমি যেমন বরাবরই তোমাদের প্রশ্ন দিয়ে থাকি সেরকম কিন্তু প্রত্যেকটা প্রশ্ন থাকবে। তোমরা প্রশ্নগুলো অবশ্যই করবে এবং যারা আমাকে ইউটিউব বা তোমরা যারা রেকর্ডেড ক্লাস পরে দেখছো তারা অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসে চেষ্টা করবে কতগুলো অ্যান্সার তোমাদের ঠিক হচ্ছে। ওকে, কারণ প্রশ্ন আমি দিয়ে থাকি একটু অন্যভাবে, তো তোমাদের ওটা কিন্তু একটু চেষ্টা করবে। তাহলে পত্রিকায় প্রকাশ, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বসুমতী শারদ সংখ্যা 1353। প্রত্যেকটা ডেট কিন্তু, প্রত্যেকটা সাল, প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। কোন পত্রিকায় প্রকাশ? বসুমতী শারদ সংখ্যায়। গল্পগ্রন্থে প্রকাশ, কোন গল্পগ্রন্থ? খতিয়ান, যেটি 1394 সালে প্রকাশিত। বাংলা কিন্তু 1394 বঙ্গাব্দ, আর ইংরেজির ক্ষেত্রে সেটা 1947 সাল। 1947 সাল মানে আমাদের দেশ যখন, যে সময় স্বাধীন হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো গল্পের পটভূমি। গল্পের পটভূমি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু আমাদের গল্পের মেইন পটভূমি। গল্পের পটভূমি কি? গল্পের পটভূমি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এবং মনন্তর। দেখো গল্পের সারাংশ। গল্পের সারাংশটা আমাদের তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে দিয়েছি, কিন্তু তোমাদের প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত। ঠিক আছে, কিন্তু আমাদের ক্লাসের স্বার্থে, তোমাদের বোঝার স্বার্থে কিন্তু আজকে আমি গল্পের সারাংশ দিয়েছি। দেখো গল্পের শুরুতেই রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার তার বিদ্যালয়ে শিক্ষকদের বেতন কম বলে একজোট হয়ে ধর্মঘটের সিদ্ধান্তের ঘটনাটিকে সহজভাবে মেনে নিতে পারেন না। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। স্কুলের নাম কি? স্কুলের নাম রাজমাতা হাই স্কুল। এই হাই স্কুলের সেক্রেটারির নাম কি? রায় বাহাদুর, যার নাম হলো অবিনাশ তরফদার, অর্থাৎ অবিনাশের টাইটেল কি ছিল? তরফদার। তার বিদ্যালয়ে শিক্ষকদের বেতন কম বলে একজোট হয়ে ধর্মঘটের সিদ্ধান্তের ঘটনাটি তিনি কিন্তু সহজভাবে নিতে পারেন না। ঠিক আছে,
ফলে শিক্ষকদের সদুপদেশ দেওয়ার জন্যে এবং কোনো প্রকারের বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ধরনের ঘটনা ঘটতে দেবেন না বলে শনিবারের দিন স্কুল ছুটির পর, মানে অর্থাৎ শনিবার স্কুল ছুটির পর কিন্তু তিনি শিক্ষকদের সঙ্গে মিটিং করেন এবং ফিনিয়ে ফাঁপিয়ে নানা আদর্শের বক্তব্য দেন। শনিবার স্কুল ছুটির পর, এই স্কুল ছুটির পর এই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, রায়বাহাদুরের মতে শিক্ষকদের এই একজোট হওয়ার পেছনে উস্কানি আছে গিরিন নামক এক শিক্ষকের। তাহলে এই যে স্কুলে যে একজোট হয়েছে, সবাই ধর্মঘটের কথা বলছে, তার জন্যে কার উৎসাহ আছে? অবশ্যই গিরিন নামক এক শিক্ষকের তোমার উস্কানি রয়েছে। এই অবস্থায় শিক্ষকেরা নিজেদের দুরবস্থার কথা বলতে পারেন না। রায়বাহাদুরের মুখে গিরিনের নাম শুনে হেডমাস্টার শশাঙ্ক, তাহলে এখানে হেডমাস্টারের নাম কি? হেডমাস্টারের নামও শশাঙ্ক। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ক্লাসের পরবর্তী অংশে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব আলোচনার অংশে কিন্তু আমি রেখেছি, তোমরা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ গিরিন তার জামাই। গিরিন কার জামাই? গিরিন হলো শশাঙ্কের জামাই। ঠিক আছে, ঘটনাক্রমে সেদিন সন্ধ্যার পর রায়বাহাদুরের বাড়িতে তার ছেলে অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে যান। কে যান? গিরিন। কার বাড়ি যান? রায়বাহাদুরের বাড়ি। কখন যান? সেদিন সন্ধ্যার পর। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা প্রত্যেকে মনে রাখবে, কারণ আমাদের পরবর্তী অধ্যায়ে যে প্রশ্নগুলো আলোচনা হবে সেই আলোচনার ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের লাগবে। ঠিক আছে, দেখো, রায়বাহাদুর গিরিনের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে গিরিনের বাড়িতে এলে গিরিনের বাড়ির নগ্ন রূপটি তার চোখে পড়ে। ঠিক আছে, রায়বাহাদুর গিরিনের বাড়ি এসেছিলেন তার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে। ঠিক আছে, অসুস্থ বাবাকে চিকিৎসা করানোর মতো টাকা নেই। কার? গিরিনের টাকা নেই। তার যে বাবা অসুস্থ রয়েছে তার জন্য চিকিৎসার জন্য তার প্রায় 600 থেকে 700 টাকা লাগবে, সেই টাকাটাও তার কিন্তু চিকিৎসা করানোর জন্য নেই। গিরিনের শোবার ঘর ছোট, অস্বাস্থ্যকর ঘর দেখে দম বন্ধ হয়ে আসে এবং রায়বাহাদুরের। ঠিক আছে, গিরিনের ছেলে যার অন্নপ্রাশন তার শরীরে ধুম জ্বর, অর্থাৎ গিরিনের ছোট ছেলের অন্নপ্রাশনে কিন্তু আমাদের স্কুলের সেক্রেটারি অবিনাশ তরফদার এসেছিলেন, কিন্তু তিনি এসে অন্নপ্রাশনে কোনো কিছু দেখতে পাননি। টাকার অভাবে সুচিকিৎসা করাতে পারছে না গিরিন। গিরিন শিশুটিকে রায়বাহাদুরের সামনে মেঝেতে শুইয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে ওষুধ দিতে বলেন। রায়বাহাদুর ভয় পেয়ে ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে চান এবং গিরিনের বাড়ি এরূপ দুরবস্থা দেখে রায়বাহাদুর ভেবে পায় না। মিটিংয়ে কিছু না বলে বাড়িতে ডেকে এনে চোখে আঙুল দিয়ে গিরিন তার প্রতিবাদ জানাচ্ছে কিনা। গিরিন এমন আর্থিক দুরবস্থা দেখে বেতন 10 টাকা বাড়ানোর প্রস্তাব জানায় রায়বাহাদুর। ঠিক আছে, দেখো, গিরিনের এমন আর্থিক অবস্থা অর্থাৎ আর্থিক দুরবস্থা দেখে বেতন 10 টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব জানায় কে? রায়বাহাদুর। ওকে, কিন্তু সে প্রস্তাবকে সমর্থন করে না গিরিন, কারণ তার মতে যদি সে সেই বাড়িতে বেতন নেই, তাহলে সেই বাড়িতে না, সেই বাড়তি বেতন নেই, তাহলে সকলে বলবে রায়বাহাদুর নিমন্ত্রণ করে কিন্তু তার বেতনটাকে বাড়িয়ে দিয়েছে। এই জন্যে সে তার বেতন অ্যাকসেপ্ট করবে না এবং সে এটা সহ্য করতে পারবে না। গিরিনের এই কথায় হতভম্ব হয়ে যায় কিন্তু রায়বাহাদুর। ঠিক আছে, তারপরে সে কি করে দেখো, গিরিনের বাড়িতে তার দম আটকে যায়। সোমবার গিরিনের স্কুল থেকে বরখাস্তের নোটিশ পায়, অর্থাৎ কোন বার? সোমবার। ঠিক আছে, এবার আসছি আমরা আমাদের আজকের ক্লাসের মূল পর্ব। মূল পর্ব অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা তথ্য ধরে ধরে কিন্তু আজকের আলোচনা। ঠিক আছে, উল্লেখযোগ্য তথ্য। আজকের উল্লেখযোগ্য তথ্যের প্রথম পর্বে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, দেখো, রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি। ঠিক আছে, স্কুলের নাম কি? স্কুলের নাম রাজমাতা হাই স্কুল, মনে রাখবে। ঠিক আছে, স্কুলের নাম কি? রাজমাতা হাই স্কুল। স্কুলের সেক্রেটারির নাম কি? রায়বাহাদুর। রায়বাহাদুর অবিনাশ। আর এই রায়বাহাদুর অবিনাশের টাইটেল কি ছিল? টাইটেল ছিল তরফদার। তাহলে এই একটা স্টেটমেন্ট থেকে কিন্তু এতগুলো প্রশ্ন আসছে যে রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার। ঠিক আছে, দেখো, বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম। বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম। এখানে যার কথা বলা হয়েছে, এটা কার কথা বলা হয়েছে? রায়বাহাদুরের কথা। ঠিক আছে, ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট দেখো, টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে, বেতন বাকি থাকি বলে। তাহলে টিচাররা যে কারণে ধর্মঘট করবে বলে বলা হয়েছে, টিচারদের ধর্মঘটের কারণ বলা হয়েছে যে তাদের বেতন কম বলে এবং বেতনটা বাকিও থাকে। তারপর দেখো, বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেননি। বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেননি। কি শোনেননি? যে টিচাররা ধর্মঘট করে। এই রায়বাহাদুরকে, এই রায়বাহাদুর হলেন রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি।
ঠিক আছে, মনে থাকবে রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি হলেন রায় বাহাদুর। দেখো ক্লাস করতে করতে কিন্তু তোমাদের সমস্ত গল্পের প্রশ্ন, সমস্ত গল্পের যত রকম কনফিউশন আছে সেটা কিন্তু মিটে যাবে। ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। শনিবার স্কুল ছুটির পর কিন্তু রায় বাহাদুর মিটিং করে। ওকে, শিক্ষকরা যে স্কুলে একটা ধর্মঘট করছে বা একটা মিটিং করছে, এই কারণে যে তাদের স্কুলে বেতন বাকি থাকছে এবং যে বেতনটা বাকি থাকছে সেটা সময় মতো কিন্তু স্কুল সেক্রেটারি দিচ্ছে না। স্কুল সেক্রেটারির নাম কি? অবশ্যই তোমরা জানো যে অবিনাশ বাবু। তো তিনি দিচ্ছেন না, যার কারণে কিন্তু স্কুলের সমস্ত টিচাররা মিলে কিন্তু একটা ধর্মঘট করার কথা বলা হয়েছে গল্পে। এই ধর্মঘট করার কথা কখন বলা হয়েছে? দেখো, শনিবার স্কুল ছুটির পর রায় বাহাদুর মিটিং করবে বা মিটিং করে। কেন করে? কারণ যে তিনি যে শুনেছেন যে ধর্মঘট হচ্ছে বা ধর্মঘট করার কথা বলা হয়েছে, সেটাকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু শনিবারের দিন স্কুল ছুটির পর, অবশ্যই স্কুল ছুটির পরে কিন্তু তিনি এই মিটিংটা করেন। রায় বাহাদুর বাবুর ধৈর্য বড় কম, খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট। শুদ্ধ অশুদ্ধ বলতে পারো বা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে বলতে পারো যে এখানে যে ধৈর্য বড় কম বা ধৈর্যের জায়গায় এখানে একটা শূন্যস্থান থাকতে পারে যে রায় বাহাদুর বাবুর বড় কম। তো সেক্ষেত্রে অনেক রকম বিষয় আসতে পারে, তো অবশ্যই তোমরা ধৈর্য বড় কম এই যে কথাটা কিন্তু তোমরা মনে রাখবে রায় বাহাদুর বাবুর ক্ষেত্রে। দেখো, রাজমাতা হাই স্কুলের হেডমাস্টার শশাঙ্ক বাবু। তাহলে কি রাজমাতা হাই স্কুলের সেক্রেটারির নাম কি? সেক্রেটারি না, তোমার হেডমাস্টারের নাম হলো আমাদের কি? শশাঙ্ক বাবু। আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা কখনো ভুলতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা বলতে পারে? এইখানে বক্তা হলেন হেডমাস্টার শশাঙ্ক বাবু। ঠিক আছে, অবশ্যই হেডমাস্টারের নাম তোমাদের মনে থাকবে, একটা হেডমাস্টারের নাম আর একটা রয়েছে তোমার স্কুল সেক্রেটারির নাম। স্কুলের নাম তো তোমরা জানো, স্কুলের নাম হলো রাজমাতা হাই স্কুল। গল্পটা খুব ছোট্ট সংকীর্ণ একটা গল্প, তোমরা ভালো করে মন দিয়ে পড়লে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার করতে পারবে। তারপর দেখো, রায়বাহাদুর বলেন গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? খুব গুরুত্বপূর্ণ। রায়বাহাদুর বলেন কি যে গ্রিন কি খুব পলিটিক্স করে বেড়ায়? গ্রিন, এই গ্রিন হলেন আমাদের শশাঙ্ক বাবুর জামাই। তাহলে গ্রিন হলেন শশাঙ্ক বাবুর জামাই। রায়বাহাদুর সাহেব এটা বলেন এবং তিনি খুব পলিটিক্স করে বেড়ায় নাকি। স্কুলের শিক্ষক গ্রিন হলেন, দেখো লেখা রয়েছে শশাঙ্ক বাবুর জামাই। স্কুল শিক্ষক গ্রিন হলেন শশাঙ্ক বাবুর জামাই, মনে থাকবে। দেখো, পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতার স্টুডেন্টদের উপর গুলি চালানো হয় তারই প্রোটেস্ট। ঠিক আছে, এই যে লাইনটা রয়েছে এখানে, যে পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। এই মিটিংটা কেন, কোন কারণে বলা হয়েছে? অবশ্যই দেখো এখানে লেখা রয়েছে যে কলকাতার স্টুডেন্টদের উপরে গুলি চালানো হয়েছিল তারই কিন্তু প্রতিবাদে একটা মিটিং হয়। তারপর দেখো, রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন। রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এবং আমাদের গল্পের ভিতরে একটা জিনিস রয়েছে, গল্পের ভিতর থেকে গল্পের যে বিষয়বস্তু সেখান থেকে বেরিয়ে একটা অন্য টপিকের ওপর কথা বলা হচ্ছে এখানে। এটা কে বলেছেন? এই যে বক্তব্য, এই বক্তব্য হলো আমাদের অবিনাশ বাবুর। ঠিক আছে, গল্পের বক্তা হলেন অবিনাশ বাবু। কাকে বলেছেন? এটা বলেছেন আমাদের শশাঙ্ক বাবুকে। ঠিক আছে, কি চুরি যাবে বলেছেন? অবশ্যই বলেছেন যে কলার কাঁদি। ঠিক আছে, কেন বলেছেন? এই গল্পে একটা প্রেক্ষাপট রয়েছে, তাকে ভয় দেখানোর জন্য, অর্থাৎ শশাঙ্ক বাবুকে ভয় দেখানোর জন্য কিন্তু তিনি তাকে এই কথাটা বলেছেন গল্পের ছলে বা মজার ছলে। ওকে, তারপর দেখো, গিরিন সন্ধ্যার পর রায়বাহাদুর বাবুর বাড়িতে গিয়েছিলেন। খুব 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 ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় রয়েছে, তোমরা যারা আমার ক্লাস করো তারা সকলেই জানো। গিরিন কখন গিয়েছিল? সন্ধ্যার পর। কখন গিয়েছিল? আবার বলছি, কখন গিয়েছিল গিরিন? সন্ধ্যার পর। কার বাড়ি গিয়েছিল? রায়বাহাদুর বাবুর বাড়িতে গিয়েছিল তার ছোট ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন দিতে। তার কোন ছেলে? তার ছোট ছেলে। ছোট বড় মেজো সেজো এরকম প্রশ্ন আসবে, অবশ্যই কিন্তু ছোট ছেলের কথা বলা হয়েছে। দেখো, কিন্তু আমি নেমন্তন্ন যাই না, বুড়ো শরীরের সই না ওসব। বক্তা হলো আমাদের রায়বাহাদুর বাবু। তিনি যাবেন না, তিনি প্রচুর পরিমাণে কঞ্জুস। তিনি ভাবছেন যে অন্নপ্রাশনে গেলে কোনো একটা উপহার নিয়ে যেতে হবে, তাই তিনি কোনোভাবেই এই নেমন্তন্নকে এড়োতে চান, যার কারণে তিনি এই রকম বক্তব্য করেছেন। কিন্তু তৎক্ষণাৎ যখন গিরিন এই কথা বলে যে আমাদের বংশের রীতি আছে যে আমরা রক্তের সম্পর্ক বাদে কারোর কিন্তু
উপহার নিই না। ঠিক আছে, এটা কথা শোনার পর কিন্তু আমাদের যে সেক্রেটারি তিনি কিন্তু যেতে রাজি হন, যে ঠিক আছে তাহলে আমি যাব। দেখো বলছে আমাদের বংশের রীতি আছে, বক্তা হলেন কে? বক্তা হলেন শশাঙ্ক। আমাদের বংশের রীতি আছে, সরি এটা শশাঙ্ক হবে না, এটা হবে আমাদের তোমার গিরিন। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে গিরিন। গিরিন, যে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহার চলবে না। ঠিক আছে, মনে থাকবে বিষয়টা। তারপরে দেখো জলচৌকিতে পাতা পোড়ানো কার্পেটের আসনে বসে রায় বাহাদুরের দম আটকে আসে। জায়গাটা কোথায় বলো, জায়গাটা কোথায়? জায়গাটা হলো আমাদের গিরিনের বাড়িতে। কার বাড়িতে? গিরিনের বাড়িতে। গিরিনের বাড়ি কোথায় বসেছিল? জল চৌকিতে বসেছিল। তারপর দেখো রায়বাহাদুরের হোমিওপ্যাথি রায়বাহাদুর সাহেব কিন্তু কি জানতো? হোমিওপ্যাথি চিকিৎসা জানতো। রায়বাহাদুর হোমিওপ্যাথি চিকিৎসা জানতো, কিন্তু সে ডাক্তারি পাস করেনি। ওকে, দেখো তারপর পয়েন্ট দেখো, পাশুটে রঙের রোগা একটি বউ। কার বউ সম্পর্কে বলা হয়েছে? অবশ্য তোমরা জানো গল্পে এটি গিরিনের বউ সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপর দেখো রায়বাহাদুর উলের মোজা আর পলিশ করা দামি চকচকে জুতো পরে এসেছিল। বেচারা ভেবেছিল যে অন্নপ্রাশনে গিয়ে গিরিনের বাড়িতে বেশ ভালো মন্দ খাওয়া হবে, কিন্তু এসে সে দেখে যে তার কোনো কিছুই নেই। সুলতানা তুমি এসছো অনেকক্ষণ পর। সুলতানা তুমি শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করবে, ঠিক আছে? একটু জানাও দেখতে পাচ্ছ বা কনফার্ম মানে শুনতে পাচ্ছ কিনা সুলতানা। এত দেরিতে ক্লাসে আসছো, ক্লাস করছো না, কি সমস্যা কি তোমাদের? কোনো প্রবলেম? হ্যাঁ শোনা তো যাচ্ছে। আরেকজন কই? সুলতানা কথা বলবে? ক্লাসে এসছো যখন কথা বলে যাও। কোনো রেসপন্স নাই, কিছুই নাই। দেখো এবার হলো ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, যে রায়বাহাদুরের 3 ছেলে মেয়ে, খুব গুরুত্বপূর্ণ। রায়বাহাদুরের কটা ছেলে মেয়ে? 3টে ছেলে মেয়ে, তার মধ্যে মেজো মেয়ে আর মেজো ছেলের বউ, মেজো মেয়ে আর মেজো ছেলের বউ রোগা ছিপছিপে, আর বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল কি হয়েছে? মোটা হয়েছে। এই যে এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যে রায়বাহাদুরের 3 ছেলে মেয়ে, কিন্তু মেজো মেয়ে আর মেজো ছেলের বউ কিন্তু পাতলা ছিপছিপে। বড় ছেলের বউ ছিপছিপে ছিল, কিন্তু সে এখন বিয়ের পরে বেশ ভালো মন্দ খাওয়ার পর সে মোটা হয়ে গেছে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব করতে পারে। ইম্পর্টেন্ট একটা লাইন, ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, বারবার বলছি প্রশ্ন যদি আসে এইরকম কিছু স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসবে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব করতে পারে। এই যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই স্টেটমেন্টটা কে দিয়েছে বলতে পারবে? তুমি যদি মনে করো যে স্টেটমেন্টটা কে দিয়েছে, তোমার মাথায় যদি আসে গিরিন, বা তোমার মাথায় যদি আসে শশাঙ্ক, বা তোমার মাথায় যদি আসে অবিনাশ বাবু, এই 3 জনের মধ্যে কিন্তু তোমার মাথায় যদি চলে আসে অবিনাশ বাবু, তাহলে তুমি ঠিকই বলে ধরেছো, কারণ এই স্টেটমেন্টটা অবিনাশ বাবুর। তিনি কোথায় বসে এই যে থট তার মাথায় ঘুরছে, এটা কোথায় বসে? এটা অবশ্যই তার গিরিনের বাড়িতে বসে। গিরিনের যে নির্মম প্রতিবাদ, কোনো কিছু না বলে, কোনো কিছু না করে তিনি যে এই ব্যবস্থা সম্পর্কে যে প্রতিবাদ জানিয়েছেন, এই প্রতিবাদের কথা মাথায় করে কিন্তু তিনি অবিনাশবাবু এই কথাটা বলছেন যে এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব করতে পারে। ঠিক আছে, কে বলেছিল? বক্তা রায়বাহাদুর সাহেব গিরিনকে উদ্দেশ্য করে কিন্তু এই কথা বলেছিল, মনে মনে বলেছিল। ঠিক আছে, গিরিনের বাড়িতে যাওয়ার পর গিরিনের অবস্থা দেখে মাসে 10 টাকা মাইনে বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। ক টাকা মাইনে? 10 টাকা মাইনে বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। কে বলে? রায়বাহাদুর বলে। কে বলে? রায়বাহাদুর। রায়বাহাদুর হলো কোন স্কুলের সেক্রেটারি? রায়বাহাদুর হলো আমাদের রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি। ঠিক আছে, মনে থাকবে। পল্লবী তুমি আজকে ক্লাসে আসোনি কেন? কি প্রবলেম জানাবে আমাকে। চলো, সোমবারের দিন বাকি মাইনে পাইয়ে দেওয়ার কথা বলে। কোন দিন? সোমবারের দিন। ডেটগুলো মনে রাখবে। দেখো, উঠোনে 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছিল। কার উঠোনে? কার উঠোনে? গিরিনের বাড়ির উঠোনে 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছিল। এই উলঙ্গ ছেলে মেয়েগুলো নিয়ে কিন্তু বিশেষ একটা উক্তি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তোমরা সেটা আমাদের যে পরবর্তী যে অধ্যায় যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব, শেষ পর্বে, সেখানে কিন্তু এই লাইন সম্পর্কিত প্রশ্ন আসবে। ভালো করে দেখে নাও, উঠানে 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছিল। ঠিক আছে,
দেখো, রায় বাহাদুরের জন্য রেকবিতে দুটি সন্দেশ, একটি কলা, কয়েক টুকরো আপেল ও শসা নিয়ে আসে। খুব ইম্পর্টেন্ট, একবার দেখে নেবে, তারপরও যদি মিস্টেক হয় খেয়াল করবে কি কি নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? দুটি সন্দেশ, আমার কলেজ থাকে তাই দেরি, আমি ক্লাস জয়েন করতে পারি না। আচ্ছা সুলতানা, তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখো তো, কোনো অসুবিধা আছে? যদি কোনো অসুবিধা না হয় তো অবশ্যই জানাবে। যদি তুমি রেকর্ডেড ক্লাস দেখে থাকো, মক টেস্টগুলো ঠিকঠাক দিচ্ছ কি না, আর লাইভ ক্লাস তো করতে পারছো না বুঝলাম, রেকর্ডেড ক্লাসগুলো প্রত্যেকটা দেখো, মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে, আমরা কিন্তু সেটা সলিউশন করব, ঠিক আছে? কলেজ থাকে বা এটা থাকে ওটা থাকে, এই বাহানায় কিন্তু ক্লাসগুলো মিস করো না, ওকে? বলা থাকলো। দেখো, রায় বাহাদুরের জন্য রেকাবিতে কটা সন্দেশ ছিল? দুটি সন্দেশ, একটি কলা, কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে আসে। কি কি নিয়ে আসে দেখা গেল? সন্দেশ, কলা, আপেল আর শশা, এই চারটে বিষয় মনে রাখবে, কি কি নিয়ে আসে বা কি কি নিয়ে আসেনি এই বিষয়টা। গিরিন বরখাস্তের নোটিশ পায় সোমবার। ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর। বলো, ক্ষমতা থাকলে ফাঁসির রায় দিত রায় বাহাদুর। কাকে? কাকে সে ফাঁসির রায় দিত বলো? তোমাদের প্রশ্ন থাকলো এটা, তোমরা কমেন্ট সেকশনে জানাও, অথবা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা আমাকে মেসেজ করে জানাবে যে এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে যে ক্ষমতা থাকলে রায় বাহাদুর ফাঁসির আদেশ দিত, কাকে ফাঁসির আদেশ দিত, ঠিক আছে এটা। চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা দাঁড়াও, পরবর্তীতে মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেল। আমাদের গল্পের যে টোটাল স্টেটমেন্ট, অর্থাৎ গল্পের যে টোটাল বিষয়বস্তু, আমাদের পুরোটা আলোচনা হয়ে গেছে। আমরা কিন্তু গল্প লাইন ধরে ধরে বা গল্প পড়ে কিন্তু আমরা আলোচনা করলাম না, ঠিক আছে? গল্প পড়ে লাইন বাই লাইন পড়ে বোঝানোর মতো কিছু নেই, কারণ তোমরা জানো তোমরা সকলেই বড়, নিজের মতো করে পড়ে নিতে পারবে। সুলতানা বলছো আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখে নেবো রেকর্ডিং। বেশ, প্রত্যেকটা রেকর্ডিং দেখবে, কোনো অসুবিধা থাকলে, কিছু প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি, ঠিক আছে? ওকে। আর এরপরে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আলোচনা করছি আমরা, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, যেটা বিষয় বলছিলাম যে গল্প নিয়ে আমরা বেশ একটা আলোচনা করব না, কারণ গল্পটা তোমরা সকলেই পড়ে নেবে, এবং ক্লাসটাতেও আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, কোট আনকোট, সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে দিয়েছি। এবার হলো আমাদের ক্লাসের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে কী থাকবে? তোমরা গল্পের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানলে একটুখানি, বেশি খুব একটা জানার দরকার নাই, বাট যেটুকুন বেসিক আমাদের পরীক্ষার জন্য তোমরা সেটুকুন জানবে, নিজে থেকেও কিছু চেষ্টা করবে। আমরা দ্বিতীয় জানলাম গল্পের বিষয়বস্তু। গল্পের বিষয়বস্তুটা অবশ্যই প্রত্যেককে জানা দরকার, এবং গল্পটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ সবাইকে বেশ কয়েকবার কিন্তু পড়া দরকার। তারপরে কি জানলাম? তারপরে আমরা জানলাম গল্পের থেকে যে উল্লেখযোগ্য পয়েন্টসগুলো রয়েছে, উল্লেখযোগ্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এবার আমরা গল্পের শেষ পর্বে, অর্থাৎ আমাদের যে গল্পটা পড়া হয়ে গেছে, সমস্ত সম্পর্কে, সমস্ত বিষয় সম্পর্কে আমরা জেনে গেছি, এবার আমরা পিএসসির ধাঁচে কিছু প্রশ্ন উত্তর করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলোর মধ্যে অনেক প্রশ্ন কিন্তু আমাদের পিএসসির আগের বছরের প্রশ্ন কিন্তু এসে, আগের বছর বলতে আগের যে বছরে উত্তর মানে পিএসসি হয়েছিল সে বছরে কিন্তু এসছে। তো সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এবং সেই প্যাটার্নেই প্রশ্নগুলো রয়েছে, এবং একটু আনকমন ফ্যাক্ট আছে। তো অবশ্যই ভেবে চিন্তে উত্তর করবে, আদারওয়াইজ কিন্তু তোমার অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? চলো আমি তোমাদের প্রশ্ন পড়ার সময় দেবো, তোমরা প্রশ্নটা পড়ে আমাকে অ্যান্সার করো। দেখো, যে সালে শারদীয়া বসুমতী পত্রিকায় টিচার গল্পটি প্রকাশিত হয়? বলো। 1352, 1353, 1354, 1355? ঠিক আছে, আমি তোমাদের উত্তর অপেক্ষায় থাকলাম না, দেখছি। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা যারা উত্তর করেছো 1353, তারা একেবারে সঠিক উত্তর করেছো, ঠিক আছে? তাহলে কি প্রশ্ন? যে সালে শারদীয়া বসুমতী পত্রিকায় কিন্তু এই টিচার গল্পটি প্রকাশিত হয়েছিল। প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট? কারণ প্রশ্নটা পিএসসি ডিআই 2015-এর পরীক্ষায় কিন্তু অলরেডি এসছে, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই জানছো যে পরীক্ষাটার প্রশ্নটার মান কতটা গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা তোমরা পড়ে নাও। সহজ প্রশ্ন, অত্যাধিক সহজ,
যারা ক্লাস করলে প্রথম থেকে তারা অবশ্যই বলতে পারবে যে টিচার গল্পে যে স্কুলের নাম রয়েছে। প্রশ্নটা সহজ হলেও কিন্তু দেখো প্রশ্নটা পিএসসি এএম 2014-2015 কিন্তু এসছে। অবশ্যই প্রশ্ন সহজ, যদি ভালো করে গল্পটা পড়ো কিন্তু তাহলে উত্তর করতে পারবে যে টিচার গল্পে স্কুলের নাম কি। স্কুলের নাম হচ্ছে রাজমাতা হাই স্কুল, বিনাপানি হাই স্কুল, রায়পুর হাই স্কুল, রাজপুর হাই স্কুল। অবশ্যই যদি একটুও পড়ে থাকো তাহলে জানো যে এই স্কুলের নাম হলো রাজমাতা হাই স্কুল। যারা ঠিক উত্তর করেছো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। থার্ড কোশ্চেন্স দেখো, যেদিন অবিনাশবাবু শিক্ষকদের নিয়ে মিটিং ডেকেছিলেন, সবাই জানো, অলরেডি তোমরা পড়ে নিয়েছো। যেদিন অবিনাশবাবু শিক্ষকদের নিয়ে মিটিং ডাকেন, কিবার বলো, কিবার? এক্স্যাক্টলি শনিবার। গুড। চলো পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভেবে ভেবে দেখো হচ্ছে কিনা। দেখো প্রশ্নে কি বলছে, দেখো আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে। আমি যখন গল্পটা আলোচনা করি তখনই কিন্তু আমি প্রশ্নের উত্তর বলেছি, কিন্তু এখানে যে অপশনসগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু একটু অন্যভাবে দেওয়া রয়েছে, একটু অন্যভাবে দেওয়া রয়েছে, তাই প্রশ্নের অপশনসটা একটু ভালো করে পড়ো, ভুল করো না। বলো কি হবে। আমি জানি না অনেকে কে কি করছো, বাট প্রশ্নটা একটু ক্রিটিক্স এখানে রয়েছে। দেখো আমি এখানে কি মানে কি বলেছি আসলে, দেখো আজ্ঞে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে। এর বক্তা গিরিন, প্রধান শিক্ষক অবিনাশ তরফদার, নাকি শশাঙ্কের জামাই? বলো। যারা গিরিন করছো বা যারা প্রধান শিক্ষক করছো, অবিনাশ তরফদার করছো, শশাঙ্কের জামাই করছো, তার মধ্যে কিন্তু যারা প্রধান শিক্ষক করছো তাদের উত্তরটাই ঠিক। ঠিক আছে, দেখো এখানে শশাঙ্ক, প্রধান শিক্ষকের নাম কি? প্রধান শিক্ষকের নাম হলো শশাঙ্ক। এই শশাঙ্ক দেখেও কিন্তু প্রশ্নের উত্তরটা ভুল করার প্রবণতা রয়েছে। শশাঙ্কের জামাইয়ের কথা বলা হয়, শশাঙ্কের জামাইয়ের নাম কি? শশাঙ্কের জামাইয়ের নাম হলো গিরিন, আর অবিনাশ তরফদার তো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বিষয়টা একটু ভালো করে দেখতে হবে যে প্রশ্নটা কি বলছে এবং অপশানে কি দেওয়া রয়েছে। নেক্সট অপশনস, যে স্কুল সেক্রেটারি অবিনাশের পদবী কি? তোমরা সকলেই জানো যে স্কুল সেক্রেটারি অবিনাশের পদবী হলো অবিনাশ তরফদার। চলো দেরি করবো না, আমি চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো, রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে। আমি এই প্রসঙ্গে কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ আমাদের প্রশ্ন উত্তর পর্বে কিন্তু রয়েছে সেই প্রশ্নটা। তো দেখো যে রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট অনুযায়ী টিচার গল্পে রায়বাহাদুরকে যারা অবজ্ঞা জানাচ্ছে, করো তো উত্তরটা তোমরা। রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে, ঘটনাটি ঘটছে কোথায় তোমরা কি জানো? এই ঘটনার লোকেশন কোথায়? এই ঘটনার লোকেশন হলো গিরিনের বাড়িতে। গিরিনের বাড়িতে যে উলঙ্গ ছেলেগুলো ছিল, যে যে তিনটে উলঙ্গ ছেলে ছিল, তারাই কিন্তু রায়বাহাদুরকে অবজ্ঞা জানাচ্ছে। এটা রায়বাহাদুরের মনে হয়েছে, ক্লিয়ার, এটা ওর মনে হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার। এখানে কার মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? প্রশ্নটা একবার ভেবে নাও, তারপর অ্যান্সার করো। একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার। বলো সুলতানা, বলো, তুমি কি ছোট গল্পটা পড়েছো? আমাকে একটু বলো তো, পড়ে থাকলে কি উত্তর করতে পারছো? বলো সুলতানা, বলো। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়েছি অনেকবার, এখানে কার মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? ওকে, তোমার পড়া হয়নি। দেখো এখানে বলা হয়েছে রায়বাহাদুর বাবুর মুশকিলে পড়ার কথা, কারণ তার মধ্যে যে এই থটটা এসছে সেটা কোথায়? সেটা হলো অবশ্যই গিরিনের বাড়িতে গিয়ে তিনি মনে করেছেন তিনি একটা মুশকিলে ফেঁসে গেছেন,
তিনি একটা ভয়ানক পরিস্থিতিতে ফেঁসে গেছেন, কিন্তু তিনি মনে করেছেন যে জীবনে উঠতে গিয়ে তার জীবনে প্রচুর চড়াই উতরাই হয়েছে এবং তিনি অনেক মুশকিলে ফেঁসেছেন, কিন্তু সেটাও তিনি ঠিক মতো ওভারকাম করে বেরিয়ে পড়েছেন। ঠিক আছে, তাহলে ওটা কে বলেছেন? ওটা বলেছেন আমাদের স্কুল সেক্রেটারি অবিনাশ তরফদারের বক্তব্য। মনে মনে দেখো, টিচার গল্পটি যে গল্প গ্রন্থে প্রকাশিত হয় বা যে গল্প গ্রন্থের অন্তর্গত, পিএসসি ডিআইইটি 2015-এ কিন্তু প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সেটা দেখে নাও অ্যান্সারটা। সকলেই জানো যে এটা আমাদের খতিয়ান গল্প গ্রন্থ থেকে প্রকাশিত হয়। এবার আমাদের বলো যে খতিয়ান যে গল্প গ্রন্থটি রয়েছে তার প্রকাশকাল কত? বলো তার প্রকাশকাল কত? এর প্রকাশকাল হলো আমাদের 1354 বঙ্গাব্দ। ঠিক আছে, এই যে সালগুলো রয়েছে এই সালগুলো কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, গিরিন যে সময়ে রায়বাহাদুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আমি আগেই বলেছিলাম যে এই বিষয় নিয়ে একটা প্রশ্ন আমাদের প্রশ্নোত্তর পর্বে রয়েছে, যে গিরিন যে সময়ে রায়বাহাদুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কোন সময়? সকালে, সন্ধ্যার পর, দুপুরের পর, সন্ধ্যার আগে? বলো। কেউ যদি উত্তরটা সন্ধ্যার পর করে থাকো তাহলে কিন্তু সেটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই কিন্তু সেটা সন্ধ্যার পর। কেন গিয়েছিল? কারণ তার ছোট ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে গিয়েছিল। কার বাড়ি গিয়েছিল? রায়বাহাদুরের বাড়ি। রায়বাহাদুরের টাইটেল কি ছিল? রায়বাহাদুর টাইটেল কি ছিল? বলো বলো। তরফদার। ইনি কোন স্কুলের সেক্রেটারি পদে ছিলেন? রাজমাতা, রাজমাতা হাই স্কুল। প্রত্যেকটা বিষয় তোমাদের খুব ইজিলি মনে থাকবে তোমরা যদি সেটা স্কুলে ফ্রেম করে যদি ঠিকঠাক করে পড়ো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গিরিন যে জন্য রায়বাহাদুরকে আমন্ত্রণ জানিয়েছিল, যেটা এখনই বললাম যে গিরিন আমন্ত্রণ জানিয়েছিল রায়বাহাদুরকে, কোন সময়টায় গিয়েছিল তার বাড়ি? সন্ধ্যের পর। ঠিক আছে, সন্ধ্যের পরে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ তার ছোট ছেলের অন্নপ্রাশন ছিল। ওকে, তাহলে উত্তর কী হবে আমাদের? ছোট ছেলের অন্নপ্রাশনে তাকে আমন্ত্রণ জানিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, যে সালে খতিয়ান গল্পগ্রন্থ প্রকাশিত হয়, যেটা আমি আগেই বললাম যে খতিয়ান গল্পগ্রন্থটি প্রকাশিত হয় আমাদের কোন সালে? 1354, অবশ্যই এটা বঙ্গাব্দ। এটা খ্রিস্টাব্দ কি হবে? তোমাদের জন্য এটা প্রশ্ন থাকলো, তোমরা নিজেরা এটাকে সলভ করে বের করবে যে এর খ্রিস্টাব্দ কি হতে পারে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি হচ্ছে। রবিবার সকালে যে সময় রায়বাহাদুর গিরিনের বাড়িতে উপস্থিত হয়, আবারও একই প্রশ্ন। এই যে অপশানসগুলো রয়েছে এই অপশানগুলো তোমার মধ্যে কনফিউশন নিয়ে আসবে। তুমি জানো যে রবিবার সকালেই গিয়েছিল, রবিবার কখন গিয়েছিল? সকালে। রায়বাহাদুর গিয়েছিল কার বাড়ি? গিরিনের বাড়ি। কিন্তু রবিবার সকালে কোন সময়টায়? 8টায়, 9টায়, 10টা, 10টার আগে, 10টার পরে, 10টার সময়? কোনটা হবে দেখো? 8টায়, 10টায়, 10টার কিছু পরে, 10টার আগে? কোনটা হবে? গল্পে কোন কথাটা লেখা রয়েছে? ওকে, তুমি জানো অলরেডি যে গল্পে তোমার মনে আছে যে 10টায় গিয়েছিল, তাই তো? 10টায় গিয়েছিল, কিন্তু তোমার এটা মনে পড়ছে না যে 10টা তো আমি পড়েছি, বাট 10টার আগে না 10টার পরে না ঠিক 10টার সময়, এইটা তুমি রিকল করতে পারছো না। তো সেক্ষেত্রে তোমার প্রশ্ন করা কিন্তু একটু জটিল হবে। ওকে, তো এই জন্য আমি বরাবর বলি যে ছোটো গল্প যেগুলো তোমরা পড়ছো, ছোটো গল্প বলতে ছোটো গল্প, উপন্যাস বা নাটক বা তোমার কবিতা, যে সমস্ত ক্লাসগুলো অলরেডি আমাদের হয়ে গেছে, তো অবশ্যই সে টেক্সটগুলোকে একটু ভালো করে পড়বে। ভালো করে পড়লে কিন্তু তোমার উত্তরটা করতে পারবে, যেটা হবে সকাল একদম 10টায় লেখা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, গিরিনের বাড়িতে মানুষ ছাড়া যে প্রাণী রায়বাহাদুরের নজরে এসেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের পিআইকিউতে রয়েছে যে গিরিনের বাড়িতে মানুষ ছাড়াও একটি পশু দেখেছিল কে? অবিনাশ তরফদার, রায়বাহাদুর বাবু। সেই পশুটি কোনটি? সেই পশুটি হলো, তোমরা যদি কেউ উত্তর করে থাকো
বিড়াল, তাহলে এটাই হলো সঠিক উত্তর। আর যদি কেউ না করে থাকো তাহলে তোমাকে এই গল্পটি কিন্তু আরও বেশ কয়েকবার পড়তে হবে, না হলে তুমি কিন্তু পরীক্ষাতে উত্তর করতে পারবে না। তো যারা পিএসসি প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত গল্পগুলোকে বারবার ভালো করে পড়তে হবে। চলো আমরা প্রায় শেষের পথে, আর বেশ 3-4টে প্রশ্ন রয়েছে, তোমরা তাড়াতাড়ি প্রশ্নগুলো সেরে নাও। দেখো, গিরিন যত টাকার জন্য তার বাবার চিকিৎসা করতে পারেনি, কত টাকার জন্য তোমরা অবশ্যই জানো, বলো কত টাকার জন্য? 600-700, 500-600, 700-800, কত টাকার জন্য? তাড়াতাড়ি বলো। এখানে দুটো অপশন রয়েছে যেখানে তোমার ভুল হতে পারে। কোন দুটো অপশন? 600-700 আর 700-800। তুমি যদি জেনে থাকো অপশন দুটোর মধ্যে, তারপরেও তোমার একটা কনফিউশন আসবে, এটা তো হচ্ছে না এটাও হচ্ছে না, এই দুটোর মধ্যে তোমার কনফিউশন আসবে 600-700 না 700-800। তো অবশ্যই আবারও বলছি, ছোটো গল্পটা তোমার ভালো করে পড়া না থাকলে তুমি উত্তর করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো 700-800। ঠিক আছে, যদি এটা করে থাকো তাহলে অবশ্যই তোমার উত্তর ঠিক রয়েছে। এরা বিপ্লবী, এরা খুনি, এরা সব পারে, এরা বলতে কাকে বোঝানো হয়েছে? এরা বলতে নির্দিষ্ট করে কাকে বোঝানো হয়েছে বলো। এবং এই যে চিন্তাটা, এই যে স্টেটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই স্টেটমেন্টটা কার গলা থেকে শোনা গিয়েছিল? শোনা যায়নি অবশ্য, মানে এটা তার স্বগোক্তি, মানে তিনি মনে মনে এটা বলেছিলেন। কে বলেছিলেন? এটা বলেছিলেন অবিনাশ বাবু। অবিনাশ বাবু তিনি মনে মনে বলেছিলেন। কার বিরুদ্ধে বলেছিলেন? কাকে বলেছিলেন? এটা বলেছিলেন গিরিনের বাড়িতে থাকাকালীন অবস্থায়। গিরিনের যে অ্যাক্টিভিটি ছিল সেটা দেখে তিনি ভয় পেয়েছিলেন এবং তিনি এই ধরনের একটা স্টেটমেন্ট কিন্তু করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আর কিছু নেই, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমাদের এটাই শেষ প্রশ্ন। তোমরা যারা ক্লাসটা শুরু থেকে করলে তারা সকলে বুঝতে পেরে গেছো যে আমাদের ঠিক কিভাবে পড়লে প্রশ্ন উত্তরগুলো করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু করা সম্ভব না। ঠিক আছে, আর 1 মিনিট তোমরা ওয়েট করে যাও, দাঁড়াও। দেখো, তোমাদের আরও একটা কথা বলি, যারা ক্লাসটা শুরু থেকে করলে, অনেকে আজকে আসুনি, অনেকে আমার অনলাইনে নেই, বাট আশা করি পরের ক্লাস থেকে সকলে অনলাইনে থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমরা যারা পিএসসির প্রস্তুতি নিচ্ছ, আমাদের সিলেবাস কিন্তু প্রায় শেষের পথে, একদমই শেষের পথে। অনেকে ক্লাস করতে পারছো না, অনেকে লাইভ ক্লাস করতে পারছো না, অনেকে রেকর্ডিং ক্লাস দেখো। আমি জানি আমাকে অনেকেই ফোন করে বলেছে স্যার আমি রেকর্ডিং ক্লাসটাই বেশি দেখি। এখন রেকর্ডিং ক্লাসটা দেখতে গেলে অনেক প্রবলেম থাকে, ঠিক আছে? তোমরা সেই ক্লাসে ইন্টারেক্ট করতে পারো না, কোনো সমস্যা হয় কিনা সেটা টিচারদের বলতে পারো না। তো আমি জানি তোমরা সবাই কর্মরত অবস্থায় রয়েছো, নিজের নিজের লাইফ, নিজের নিজের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। তারপরে বলবো যে ক্লাসগুলো কন্টিনিউ করো, যতগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো শেষ করো। সেগুলো শেষ হয়ে যাওয়ার পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা তোমাদের যে এক্সিস্টেন্ট গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা আমাদের জানাও, অথবা তোমরা আমাকে ফোন করেও তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। ঠিক আছে? আর যে মক টেস্টগুলো দিচ্ছি, মক টেস্টগুলো তোমরা দিয়ে কমপ্লিট করো, কারণ আগামী এই মাসের মধ্যেই কিন্তু আমরা তোমাদের জন্য প্রচুর মক টেস্ট নিয়ে আসছি পুরো সিলেবাস ধরে। তো পুরো সিলেবাসের প্রায় কমপ্লিট, আর কয়েকটা ক্লাস হলে কিন্তু আমাদের পিএসসি তোমাদের টোটাল যে কোর্স থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর পরীক্ষা না হওয়া অবধি তোমাদের প্রচুর মক টেস্ট থাকছে। এই মক টেস্টগুলো কিন্তু তোমাদের প্রত্যেককেই অ্যাটেন্ড করতেই হবে। ওকে, পরীক্ষার ধাঁচে প্রশ্ন যেভাবে আসে পিএসসির, সেভাবেই কিন্তু তোমাদের জন্য প্রচুর প্রচুর মক টেস্ট আসছে। সেটা তোমাদের যতদিন না পরীক্ষা হচ্ছে এই মক টেস্টের ওপরেই কিন্তু থাকতে হচ্ছে। এবং যদি আরও তোমাদের কোনো প্রবলেম হয়, কোথাও ডাউট থাকে, কোনো তোমার ব্যাকরণগত বলো বা মধ্যযুগগত বলো, বা তোমরা যে টেক্সটগুলো পড়ছো এগুলোতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানো। তো আমরা কিন্তু তোমাদের সেই জন্য আরও ক্লাস আমরা নেব। কিন্তু তোমাদের মূলত সিলেবাস শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, তোমাদের প্রচুর মক টেস্ট থাকবে, সেটা কিন্তু সকলে অ্যাটেন্ড করবে। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের তোমরা সেটা ফোন করে জানাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করছি। ভালো থেকো। যারা ইউটিউব থেকে আমাকে দেখলে বা যারা ফেসবুক থেকে আমাকে দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো, বা পিএসসি আর কোন কোন বিষয়ে তোমাদের ক্লাস লাগবে সেটা অবশ্যই আমাকে জানাবে। আর ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর একটা বিষয়, তোমরা সকলে, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের সমস্ত ব্যাচের অ্যাডমিশন চলছে। দেখো, এখানে আমাদের সমস্ত সাবজেক্ট রয়েছে, এখানে আমি বেশ কয়েকটাই দিয়েছি, কিন্তু সমস্ত সাবজেক্ট কিন্তু রয়েছে সায়েন্সের ক্ষেত্রেও এবং আর্টসের ক্ষেত্রেও অ্যাডমিশন কিন্তু চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে যাও তারা কিন্তু অবশ্যই আমাদের যে নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বার, অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে www.boithokiinstitution.com,
এখানে গিয়ে, অথবা আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা রয়েছে প্লে স্টোরে বৈঠক লিখলে আমাদের অ্যাপ্লিকেশন চলে আসবে। সেখানে লগ ইন করার পর কিন্তু তুমি আমাদের সেই নির্দিষ্ট কোর্স পারচেস করতে পারবে, তোমাদের জন্য ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আর কোনো কিছু জানার হলে অবশ্যই আমাদের ফোন করে নেবে, আমরা তোমাদের ফোনের অপেক্ষায় থাকবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা পরীক্ষার জন্য। আর যদি কারো কোনো অবশ্যই দরকার হয় তো অবশ্যই আমাদের ফোন করে তোমরা জানাতে দ্বিধা করবে না। ভালো থেকো, দেখা হবে।